বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে ফোর্থ পেপারে 100 নম্বরের পাটিগণিতে যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। এই সিরিজের এটা 13 নম্বর পার্ট। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা আছে, এ ম্যান ডিপোজিটেড ₹3000 ইন এ ব্যাঙ্ক অ্যান্ড ₹2500 ইন এ পোস্ট অফিস। রেট অফ ইন্টারেস্ট অফ ব্যাঙ্ক ইজ 1/2% more than that of post office. If he gets ₹235 as total interest at the end of the year, find the rate of interest of the bank. একজন ভদ্রলোক ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা ডিপোজিট করলেন। ব্যাংকে সুদের হার পোস্ট অফিসের তুলনায় 0.5% বেশি। যদি তিনি বছরের শেষে মোট 235 টাকা সুদ পান, তাহলে ব্যাংকে সুদের হার কত? বোঝা গেছে ব্যাংকে সুদের হার কত চেয়েছে। আমি মনে করি ব্যাংকে পোস্ট অফিসে সুদের হার বলেছে, দেখো পোস্ট অফিসে সুদের হারের থেকে ব্যাংকে 0.5% বেশি। তাহলে আমি পোস্ট অফিসে সুদের হারটাকে যদি এক্স ধরি, তাহলে ব্যাংকে সুদের হার এক্স প্লাস হাফ হবে। তাহলে আমি এখানে লিখছি, মনে করি পোস্ট অফিসে বাৎসরিক সুদের হার সমান R%। তাহলে ব্যাংকে কত হবে? অতএব ব্যাংকে বাৎসরিক সুদের হার বলেছে 0.5% বেশি, অর্থাৎ R + 1/2%। এবার 8% সুদের হারে পোস্ট অফিসে 2500 টাকা এক বছরের জন্য রেখেছে, সুদ পেয়েছে, এবং ব্যাংকে R + 0.5% সুদের হারে এক বছর রেখেছে, 3000 টাকা সুদ পেয়েছে। টোটাল সুদ বলা আছে 235 টাকা এই প্রশ্ন। তাহলে আমি লিখতে পারি যে 8% সুদের হারে পোস্ট অফিসে কত রেখেছে? 2500 টাকার এক বছরের সুদ, কত হবে? দেখো আমরা ইন্টারেস্টের যে ফর্মুলাটা জানি, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR/100। সিম্পল ইন্টারেস্ট এই সূত্রটা জানি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেছে? ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR/100। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? 2500। টাইম কত? 1 বছর। রেট অফ ইন্টারেস্ট R ধরা হয়েছে, R/100, এটা হচ্ছে সুদ। তাহলে সুদ টোটাল আসছে 25R। এটা কোথাকার সুদ? পোস্ট অফিসে। আমি একই রকমভাবে লিখতে পারি R + 0.5% সুদের হারে ব্যাংকে রাখা 3000 টাকার এক বছরের সুদ, 3000 টাকার এক বছরের সুদ, সেটা কত হবে? সেটাও একই রকমভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট 3000 টাকা, এক বছর তাই 1, রেট অফ ইন্টারেস্ট R + 0.5/100। এটা যদি গুণ করি, 30R প্লাস 30কে 1/2 দিয়ে গুণ করলে 15, ব্র্যাকেট খুলছো, 30R প্লাস 30কে হাফ দিয়ে গুণ করলে 15। এই যে দুটো ইন্টারেস্ট পেলাম, এখানে একটা আর এখানে একটা, এই ইন্টারেস্টের যোগফল ওরা বলে দিয়েছে 235 টাকা। তাহলে যেহেতু ওখানে বলা আছে, তাই আমি এখানে লিখব প্রশ্নানুসারে আমি এখান থেকে পেয়েছি 25R সুদ, প্লাস এখান থেকে পেলাম 30R প্লাস 15 সুদ, সেটা নাকি 235 টাকা। একটু জায়গা শর্ট, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে 55R
ইজ ইকুয়াল টু 15 যদি ওদিকে যায় 220, তাহলে আর এর ভ্যালু কত হবে? 220কে 55 দিয়ে কাটলে 4। কি চেয়েছে? ব্যাংকে সুদের হার চেয়েছে। ব্যাংকে সুদের হার আর প্লাস 0.5%, অতএব আমি লিখব ব্যাংকে সুদের হার সমান 4 প্লাস 1/2% সমান 4.1/2%। এটা তোমাদের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন, 2 প্রশ্নে বলেছে রমেন ডিপোজিটস ₹100 on the first day of every month in a monthly saving scheme. In this way, he has deposited money for 1 year. If the rate of simple interest is 6% per annum, then the amount he will get at the end of the year is. বলেছে রমেন প্রতি মাসের প্রথম তারিখে 100 টাকা করে একটা মান্থলি সেভিং স্কিমে জমায়। এইভাবে সে 1 বছর টাকা জমাবে। প্রতি মাসের 1 তারিখে 100 টাকা করে ডিপোজিট দেবে। এইভাবে 1 বছর সে জমাবে। যদি বাৎসরিক সুদের হার 6% হয় তবে 1 বছরের শেষে সে কত টাকা পাবে? মানে ইন্টারেস্ট প্লাস আসল মিলিয়ে মোট কত টাকা সে হাতে পাবে, এটা প্রশ্ন। বোঝা গেছে? দেখো এখানে 6% বছরে ইন্টারেস্ট দিয়েছে, আর ক্যালকুলেশন করতে বলছে কি প্রতি মাসে 100 টাকা করে ডিপোজিট দিচ্ছে। 6% পার অ্যানাম মানে বছরে 6 টাকা ইন্টারেস্ট, তাহলে 1 মাসে কত ইন্টারেস্ট? 1 বছরে যেহেতু 12 মাস হয়, তাই 12 মাসে যদি 6% ইন্টারেস্ট হয়, 1 মাসে ইন্টারেস্ট হবে 6/12। বোঝা গেছে? অর্থাৎ প্রতি মাসে 6/12% করে ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে আমি লিখতে পারি যে বাৎসরিক 6% সরল সুদের হারে বা মাসিক 6/12% সুদের হারে। দেখো বছরে 6%, 12 মাসে বছর, তাই মাসে কী হবে 6কে 12 দিয়ে ভাগ করব যাতে করে প্রতি মাসে এতটা ইন্টারেস্ট পাওয়া যায়। আমাদের এইটা লাগবে, তার কারণ আমাকে প্রতি মাসের হিসেবে টাকা জমা দিচ্ছে, তাই প্রতি মাসে কত করে ইন্টারেস্ট সেটাকে বার করে নিতে হবে। তাহলে মাসিক 6/12% সুদের হারে প্রথম মাসে রাখা 100 টাকার সুদ। আমি প্রথম মাসের 1 তারিখে 100 টাকা রাখছি, আমি প্রথম মাসের শেষে কত টাকা ইন্টারেস্ট পাবো? একটু আগে বলেছিলাম সুদের যে ফর্মুলা সেটা হচ্ছে PTR/100। এখানে পি বা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, প্রথম মাসের 1 তারিখে রেখেছে। আমি প্রথম মাসের 30 তারিখে পর্যন্ত কত ইন্টারেস্ট হলো সেটা বার করছি, অর্থাৎ 1 মাসে। তাহলে প্রিন্সিপাল এটা, টাইম কত 1 মাস, রেটটা কত প্রতি মাস, যেহেতু এটা 1 মাস করেছি তাহলে রেটটা হচ্ছে প্রতি মাসে 6/12% ইন্টু কত হবে 100। তার কারণ কি ফর্মুলাটা ছিল PTR/100, এই 100টা হচ্ছে সূত্রের 100। বোঝা গেছে? 100, টাইমটা হচ্ছে 1 মাস, রেটটা যেহেতু প্রতি মাসের হিসেবে তাই 6/12 প্রতি মাসে ইন্টারেস্ট। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসবে 1/2, অর্থাৎ সুদ হচ্ছে 1/2 টাকা। বোঝা গেছে? 1/2 টাকা। এরকম করে তোমাকে দ্বিতীয় মাসের জন্য এবং তৃতীয় মাসের জন্য বার করে সিকোয়েন্সটা দেখতে হবে। যেহেতু এটা ডেসক্রিপটিভ ম্যাথ, সিকোয়েন্সটা বোঝার পর তোমাকে লিখে ওটাকে বোঝাতে হবে, এটা যেন থাকে, শুধু তুমি বুঝলে হবে না। একই রকমভাবে আমি করব দ্বিতীয় মাসের প্রথম তারিখে কি করছে, আরও 100 টাকা দিচ্ছে। প্রতি মাসে প্রথম তারিখে 100 টাকা দিচ্ছে, দ্বিতীয় মাসের প্রথম তারিখে আরও 100 টাকা জমা দিলে দ্বিতীয় মাসে আসল টাকার পরিমাণ কত হবে? দ্বিতীয় মাসে আসল টাকার পরিমাণ সমান প্রথম মাসে 100 দিয়েছিল,
দ্বিতীয় মাসের প্রথমে আবার 100 টাকা দিয়ে দিল, অর্থাৎ দ্বিতীয় মাসের প্রথমে প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 200 টাকা। বোঝা গেছে? প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি অতএব এই মাসিক 6/12% সুদের হারে, কেন প্রতি মাসে হিসেবে নিতে হবে, 6/12% সুদের হারে এই 200 টাকার দ্বিতীয় মাসের সুদ, সেকেন্ড মান্থ, দ্বিতীয় মাসের সুদ কত হবে? একই রকমভাবে পিটিআর, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 200, টি মানে টাইম, সেটা হচ্ছে এক মাস, তার কারণ হচ্ছে দ্বিতীয় মাস। দ্বিতীয় মাস মানে সেকেন্ড মান্থটা, মানে একটা মাসের কথা হিসেব হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় মাস। সেই দ্বিতীয় মাস যেটা অর্থাৎ 1 মাস, সেইটা টাইম হলো, আর রেটটা হচ্ছে প্রতি মাসে 6/12, আর ফর্মুলার 100 নিচে ছিল। তাহলে এটা যদি কাটি তাহলে কি হবে? একই রকমভাবে দেখো, এটা 6 6 6 2 × 12, অর্থাৎ 2/2। তোমরা বলতে পারো 2 2 কেটে 1 কেন লিখলাম না? লিখলাম না তার কারণ হচ্ছে তোমাকে এটা লিখতে হবে। কি লিখতে হবে? এবার দেখো, এটা প্রথম মাস হলো, দ্বিতীয় মাস হলো, তুমি কি তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে কি 12 মাস করবে? করবে না। সেই জন্য তোমাকে বুঝতে হবে সিকোয়েন্সটা কি চলছে। এখানে দেখো, যখন 6/12 কেটেছিলাম, মনে আছে 6/12 1 2 লিখেছিলাম, এখানে দেখো 100 100 কেটেছিল, এখানেও 6/12 কেটে 1 2 লিখেছি, অর্থাৎ এই দুইটা সবসময় নিচে থাকছে। এখানে কি হচ্ছে, 100 বদলে দ্বিতীয় মাসে 200 হয়েছে, তৃতীয় মাসে 200 বদলে কী হবে, 200-র সঙ্গে আরও 100 টাকা হয়ে 300 টাকা হবে, চতুর্থ মাসে 300-র সঙ্গে 100 যোগে 400 টাকা হবে। যাই হোক না কেন, শুধু এই জায়গায় দুটো করে শূন্য কাটবে। এটা দ্বিতীয় মাসে ছিল বলে 2 হয়েছে, যখন তৃতীয় মাসে করবে এই জায়গাটা করে 300 আসবে, 0 0 কেটে গিয়ে 3 আসবে, তখন আমি 3/2 লিখব, কেন এই দুইটা সবসময় ফিক্সড হয়ে যাচ্ছে। চতুর্থ মাসের জন্য এটা 400 হবে, এই 0 0 কাটলে 4/2 হবে, ইত্যাদি। যাই সিকোয়েন্সটা তুমি বুঝতে পেরেছো, তখন তোমাকে লিখতে হবে যে এইভাবে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে 12 মাসে মোট সুদ পাবে সমান কত টাকা। দেখো, প্রথম মাসে কত সুদ পেয়েছে, 1/2 লিখলাম। দ্বিতীয় মাসে 2/2, কি হচ্ছে, এই দুইটা ফিক্সড আছে, দ্বিতীয় মাস বলে ওপরে 2 হয়েছে, তৃতীয় মাস হলে ওপরে 3 হবে, দুইটা ফিক্সড, চতুর্থ মাস হলে ওপরে 4 হবে, দুইটা ফিক্সড, পঞ্চম মাস হলে 5 হবে, দুইটা ফিক্সড, ষষ্ঠ হলে 6 হবে, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11 এবং 12 মাস, এই মোট 12 মাসে এত টাকা সুদ পেল। যদি এটা সরল করো, এই সবগুলোকে যোগ করতে পারো, বা n × n+1/2 ফর্মুলা ফেলেও করা যায়, অথবা এটাকে পুরো যোগ করো। এটা পুরো যোগ করলে 78 আসছে, নিচে 2 আছে, 2 সরল করে যোগ করা, 78/2 সমান 39 টাকা। এখান থেকে হবে ইন্টারেস্ট, আমি এখানে লিখছি 39। এটা হলো মোট ইন্টারেস্ট পেল 12 মাসে। বলেছে যে 1 বছর পরে সে মোট কত টাকা পাবে। অতএব বছরের শেষে সে পাবে, দেখো প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে, মানে 12 মাসে 1200 টাকা তো পাবেই, প্লাস এই ইন্টারেস্টটা 12 মাসে সেটাও পাবে, কেন সেভিংস স্কিমে লাগিয়েছে টাকাটা, ইন্টারেস্ট তাকে পেতেই হবে। এই টোটাল ইন্টারেস্ট পাচ্ছে, আর 100 টাকা করে প্রতি মাসে দিলে 12 মাসে 1200 টাকা পাচ্ছে, অর্থাৎ মোট পাবে 1239 টাকা, যেটা এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স, যেটা ডেসক্রিপটিভ এরিথমেটিক বলে আমরা জানি, তার উপর বেস করে একটা ইবুক তৈরি করা হয়েছে। WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেনেতে আসা প্রশ্নের সংকলন এইটা। প্রশ্ন যেরকম ইংরেজিতে থাকে, যেভাবে এখন করছি, এবং তার সম্পূর্ণ সমাধান যেভাবে এখন করাচ্ছি, ঠিক সেইভাবে এই বইতে আছে। অর্থাৎ প্রশ্ন হবে ইংরেজিতে এবং পুরো সলিউশনটা বাংলায় করে দেওয়া আছে এই বইতে। 106 পাতার এই বইটা, ফাইল সাইজ 1.30 MB,
মোট 250টার মধ্যে 200টা প্রশ্ন সম্পূর্ণ সমাধান আমি করে দিয়েছি যেভাবে এখন করছি, এবং 50টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। যদি ওই 200টা প্রশ্ন ভালোভাবে করতে পারো তাহলে এই 50টা প্রশ্ন করতে পারবে। ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিছু এক্সপেক্টেড প্যাটার্ন থাকে, যদি প্রশ্নগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে। ওই প্যাটার্নের অঙ্কই মোটামুটিভাবে আমাদের পরীক্ষায় থাকে। তাই আইসিডিএসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অঙ্কেতে পুরো নাম্বার যদি তুলতে চাও তাহলে প্রশ্নের প্যাটার্নগুলোকে তোমাদের জানতে হবে এবং কিভাবে ডেসক্রিপটিভ অঙ্ক করতে হয় সেটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে 100 নম্বর এইভাবে করে দিতে হবে। এই বই ডাব্লিউবিপি এসআই মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। এছাড়াও আর একটা ইবুক বেশ কিছুদিন আগেই আমি বার করেছিলাম, সেটা 550টা প্রশ্নের এরিথমেটিক প্র্যাকটিস ইবুক। শুধুমাত্র লেটেস্ট প্রশ্নগুলোকে নিয়ে প্র্যাকটিসের জন্য এই ইবুকটা তৈরি করা হয়েছে। এই দুটো বইয়েরই লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। 3 প্রশ্নে বলেছে দ্য টোটাল প্রাইস অফ 6 ট্রাউজার্স অ্যান্ড 5 শার্টস ইজ ₹2340। দ্য টোটাল প্রাইস অফ 7 শার্টস ইজ ₹540 মোর দ্যান দ্য টোটাল প্রাইস অফ 3 ট্রাউজার্স। হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 5 শার্টস? 6টা পায়জামা এবং 5টা শার্ট অর্থাৎ জামার দাম 2340 টাকা। 7টা জামার দাম 3টে পায়জামার দামের তুলনায় 540 টাকা বেশি। 5টা জামার দাম কত? খুব সোজা প্রশ্ন। ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সে আহামরি কিছু প্রশ্ন থাকে না। আমরা যেরকম টায়ার 1 যখন দিই তাতে করে আমাদের দেখবে অনেক শক্ত শক্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। ডেসক্রিপটিভ ম্যাথ কিন্তু ওই জাতীয় না। যেভাবে পিএসসি নেয়, ডাব্লিউবিসিএস দেখো, মিসলেনিয়াস দেখো বা পিএসসি ক্লার্কশিপ দেখো, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স মোটামুটি অ্যাভারেজ প্রশ্ন হয়। তাহলে আমি যদি এইখানে এটা দেওয়া আছে 5টা শার্টের দাম চেয়েছে, আমি যদি মনে করি যে প্রতিটা পায়জামা ট্রাউজার্স, প্রতিটি পায়জামার দাম X টাকা, ও জামার দাম, প্রতিটি জামার দাম সমান Y টাকা, এটা ধরে নিলাম। জাস্ট ইকুয়েশন ফর্ম করো। প্রশ্নানুসারে ছটা ট্রাউজার, একটা ট্রাউজারের দাম X টাকা, 6টা ট্রাউজারের দাম 6X টাকা, এবং 5টা শার্ট, একটা শার্টের দাম Y টাকা, 5টা শার্টের দাম 5Y টাকা। এই দুটোর টোটাল দাম বলে দিয়েছে 2340। প্রশ্ন আসবে আগে X নয় কেন, আগে কেন Y, পরে কেন X বসালাম? ওয়েট করো একটু। এখানে দেখো দিয়েছি দ্য টোটাল প্রাইস অফ 7 শার্টস ইজ ₹540 মোর দ্যান দ্য টোটাল প্রাইস অফ 3 ট্রাউজার্স। 3টে ট্রাউজারের দামের তুলনায় 7টা শার্টের দাম 540 টাকা বেশি। তার মানে 7টা জামার দাম বেশি। একটা জামার দাম যদি Y টাকা হয়, 7টা জামার দাম কত হবে? 7Y টাকা। এই জামার দামটা বেশি কার তুলনায়? 3টে ট্রাউজারের তুলনায়। 3টে ট্রাউজারের দাম কত? একটা ট্রাউজারের দাম X টাকা হলে 3টে ট্রাউজারের দাম 3X টাকা। তাহলে মোট জামার দাম থেকে 3টে ট্রাউজারের দাম বাদ দিলে কতটা বেশি হলো? প্রশ্নে বলেছে সেটা নাকি 540 টাকা বেশি। আমি সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছিলাম যে প্রথমে Y আসবে, যাতে নেগেটিভে তোমাদের প্রবলেম না হয়, তাই আমি প্রথমে Y আর X করে নিয়েছি। বোঝা গেছে? এবার দেখো আমি দেখতে পাচ্ছি আমি যদি এই জায়গাটা করে 6 করতে পারি তাহলে 6x কেটে যাবে। এটাকে 6 করতে গেলে 2 দিয়ে এই 2 নম্বর ইকুয়েশনটাকে গুণ করতে হবে। তোমাকে ওটা লিখতে হবে যে এই সমীকরণ গুণিত 2 প্লাস 1 নম্বর সমীকরণ করে পাই। অর্থাৎ আমি 2 গুণ করব এটার সঙ্গে এবং 1-এর সঙ্গে সেটাকে যোগ করব। আমি যদি 1 যেরাম আছে সেটা লিখি, 5y প্লাস 6x সমান 2340 ছিল, আর 2 নম্বরটার সঙ্গে 2 গুণ করলে 7 দুগুণে 14y মাইনাস 6x সমান 540কে 2 দিয়ে গুণ করলে 1080। এবারে যোগ করার কথা বলেছো, সিম্পল তাহলে কাটবে। 14 আর 5-এ 19y যোগ করছো,
2340-এর সঙ্গে 1080 যোগ করব, করলে 3420 হবে। অতএব ওয়াই এর মান হবে 3420/19 অর্থাৎ 180। বোঝা গেছে? কি চেয়েছে? টোটাল প্রাইস অফ 5 শার্টস। একটা জামার দাম দেখো ওয়াই টাকা, যেটার ভ্যালু বেরিয়েছে 180। 5টা জামার দাম চেয়েছে, অতএব 5টি জামার দাম সমান 180 গুণিতক 5 সমান 900 টাকা। এটা হবে তোমাদের উত্তর। পরের প্রশ্ন, There are 42 mangoes in a basket. If each boy is given 3 mangoes, then each girl gets 6. Again, if each girl gets 3, each boy gets 5. Find the total number of boys and girls. 42টা আম আছে। যদি প্রত্যেকটা বালককে 3টে করে আম দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা বালিকাকে 6টা করে আম দিতে হয়। আবার যদি প্রতিটা বালিকাকে 3টে করে আম দিতে হয়, তাহলে প্রত্যেকটা বালক 5টা করে আম পায়। বালক আর বালিকার মোট সংখ্যা কত চেয়েছে? বোঝা গেছে? খেয়াল করো, এই জায়গায় প্রথমে বয় দেয়া ছিল, তারপর গার্ল, আবার সেকেন্ড লাইনে প্রথমে গার্ল দিয়েছে, তারপরে বয়েজ দিয়েছে। এটা একটু খেয়াল করো, ওখানে বয় গার্লস আছে মানে এখানেও বয়েজ গার্লস থাকবে, তার কিন্তু মানে নেই। প্রশ্ন কিন্তু এরকম করছে। তাহলে যেহেতু টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস চেয়েছে, তাহলে আমি মনে করে নিতে পারি যে বালকের সংখ্যা এক্স, বালিকার সংখ্যা ওয়াই। মনে করি বালকের সংখ্যা সমান এক্স জন ও বালিকার সংখ্যা সমান ওয়াই জন। এবারে দেখো বলেছে যদি প্রত্যেকটা বালককে 3টে করে আম দেয়া যায়। এবারে যেহেতু প্রশ্নে ডাটা দেয়া আছে, তাই আমি প্রশ্নানুসারে লিখে নিতে পারি। প্রত্যেক বালক যদি 3টে করে পায়, এক্স জন বালক কতগুলো পাবে? এক্স জন বালক, একজন বালক 3টে পেলে এক্স জন বালক 3 এক্সট্রা পাবে। একজন বালিকা 6টা আম পেলে ওয়াই জন বালিকা 6ওয়াইটা আম পাবে। মোট আমের সংখ্যা কত? 42। আবার দ্বিতীয় ইকুয়েশন যেটা আসছে সেটা বলছে যে যদি প্রত্যেক বালিকা 3টে করে আম পায়, বালিকার সংখ্যা ওয়াই, প্রত্যেক বালিকা যদি 3টে করে পায়, তাহলে বালিকারা পাবে 3ওয়াইটা আম। আর প্রত্যেক বালক যদি 5টা করে পায়, বালকের সংখ্যা যেহেতু এক্স, 5টা করে পেলে বালকেরা মোট পাবে 5 এক্সট্রা। এখানেও ওই আমের সংখ্যা 42ই ছিল। এবার এই দুটোকে সমাধান করতে হবে। দেখো একই রকম আমি এখানে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 আসবে এবং 6y হবে, কিন্তু এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, তাই এটাকে মাইনাস করতে হবে। তাহলে আমি লিখতে পারি 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব, করে নিয়ে সেখান থেকে আমি যদি 1 নম্বর সমীকরণটা বাদ দিই, তাহলে আমি সমাধান করতে পারবো। 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 10x প্লাস 6y সমান 84। সেখান থেকে বিয়োগ করছি 1 নম্বর সমীকরণটা, 3x প্লাস 6y সমান 42। এটাকে বিয়োগ করছি মানে সাইনগুলোকে সব চেঞ্জ করে দেবো। এটা কেটে যাবে। 10x থেকে 3x বাদ দিলে 7x, 84 থেকে 42 বাদ দিলে 42। তাহলে x এর মান কত? 42কে 7 দিয়ে যদি ভাগ করি, x এর মান হবে 6। x এর মান 6 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও বা 2-এ বসিয়ে দাও। 1-এ x সমান 6 বসিয়ে পাই 3 × 6 18 প্লাস 6y সমান 42। অতএব 6y সমান 42-এর দিকে 18 গেলে 24, অতএব y সমান 4। বোঝা গেছে? x কি y কি? x হচ্ছে বালকের সংখ্যা, y হচ্ছে বালিকার সংখ্যা। অতএব এখানে তুমি আবার লিখে দাও যে বালকের সংখ্যা সমান 6 জন ও বালিকার সংখ্যা 4 জন। এটা চাইনি, কিন্তু আমি যেটা এক্স আর ওয়াই পেলাম সেটা হচ্ছে এইটা। অতএব আমি বলতে পারি বালক ও বালিকার মোট সংখ্যা, প্রশ্নে যেটা দিয়েছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অতএব বালক ও বালিকার মোট সংখ্যা সমান 6 প্লাস 4 সমান 10 জন।
বুঝে গেছে? এটা তোমাদের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।